আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইএসজেটে স্বাগতম। আজকে আমরা গত ক্লাসে যে টপিকস শেষ করেছিলাম তার পরবর্তী টপিকস থেকে লেকচার শুরু করব এবং মূলত এই ক্লাসগুলো যারা ত্রিপুলিতে গ্রেড অ্যাডমিশন এবং জব প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে ক্লাসগুলো। আমি ডিপার্টমেন্ট টপিকস শেষ করব ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করব। ডিপার্টমেন্ট আমি শুরু করছি ডিসি সার্কিট। গত ক্লাসে একটি লেকচার আপলোড করা হয়েছে, আজকে লেকচার নাম্বার 2। আমি গত ক্লাসে যেইখানে শেষ করেছিলাম আজকে তার পরবর্তী থেকে শুরু করব ইনশাআল্লাহ। সবাই সাথে থেকো, ইনশাআল্লাহ তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং ভালো একটি রেজাল্ট আমি আশা করি। ঠিক আছে, আমরা এরপরে আর কি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো ডিসি সার্কিটের। আমরা আগে বেসিক শেষ করব, বেসিক শেষ করে ডিসি সার্কিটের টাইপ অনুযায়ী যে ম্যাথ গুলো আসবে আমরা প্রত্যেকটা ম্যাথ টাইপ করে টাইপ ওয়াইজ আমরা শেষ করব। হ্যাঁ, আর আজকে তাহলে শুরু করি বেসিকেরই। যেমন আমরা ভোল্টমিটার কি, ভোল্টমিটার নিয়ে আলোচনা করব। ভোল্টমিটার দ্বারা আমরা যে কোনো লোডে কি করে পরিমাপ করে থাকি, ভোল্টেজ পরিমাপ করে থাকি। ভোল্টমিটার দ্বারা আমরা যে কোনো লোডে ভোল্টেজ পরিমাপ করে থাকি। তাহলে আমরা দেখব যে ভোল্টমিটারকে আসলে কিভাবে একটা লোডের সংযোগ করা হয়, অর্থাৎ একটা লোডে যদি আমরা ভোল্টেজ পরিমাপ করতে চাই তাহলে ভোল্টমিটারকে আমরা কিভাবে সংযোগ করব। আচ্ছা, তার আগে বলি, আমরা জানি ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স বললেই চলে যে ইনফিনিটি, অর্থাৎ ইন্টারনাল রেজিস্ট্যান্স অসীম, মানে অনেক বেশি। আচ্ছা, তাহলে আমরা দেখি ভোল্টমিটারকে কিভাবে সংযোগ করা হয়। আমি আগে লিখে দেই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আচ্ছা ইনফিনিটি। সো একটি লোডে, এটা লোড 1, এটা লোড 2, এটা যদি সোর্স হয়, ধরে নিলাম যে এই লোডের আড়াআড়িতে আমরা জানি এটা 10 ভোল্ট ড্রপ হচ্ছে এবং এই লোড 1 এর আড়াআড়িতে আমরা জানি এটা 5 ভোল্ট ড্রপ হচ্ছে। তাহলে সার্কিটের টোটাল ভোল্টেজ কত হবে? সাপ্লাই ভোল্টেজ হবে 15 ভোল্ট। এটা আমরা ধরে নিলাম যেটা আমরা জানি। এখন এই 10 ভোল্টই আমরা মেজার করব, অর্থাৎ একটা ভোল্টমিটারের সাহায্যে। কিভাবে আমরা সংযোগ দেব? আমরা জানি ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স অসীম, তাহলে ভোল্টমিটারকে আমরা একদম আড়াআড়ি বা প্যারালাল বা সমান্তরালে আমরা সংযোগ করব। কেন সংযোগ করব? সিরিজে সংযোগ করলে আমাদের কেমন রেজাল্ট হবে এবং কেন এবার সিরিজে সংযোগ করা যাবে না? তাহলে ভোল্টমিটারকে আমরা যদি সিরিজে সংযোগ করি তাহলে কি হবে? প্যারালালেই কেন সংযোগ করতে হবে? আমরা জানি ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি। এখন ইনফিনিটি মানে যে এইখানে এত বাধা বেশি, এত বাধা বেশি, মানে এর রেজিস্ট্যান্স এত বেশি যে এইখানের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতেই পারবে না, কারেন্ট প্রবাহিত হতেই পারবে না। এখন কারেন্ট প্রবাহিত যদি হতে না পারে, ধরে নিলাম কোনো কারণে আমরা এটা ভুল করে আমরা সংযোগ করলাম, এই ভোল্টমিটারকে সিরিজ পথে এখানে সংযোগ করলাম, সিরিজ পথে এখানে আমরা সংযোগ করলাম। এখন যেহেতু এর ভিতরে বাধা অনেক বেশি, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি, তাহলে দেখা যাবে এই সার্কিটের পজিটিভ প্রান্ত হয়ে বিদ্যুৎ কারেন্ট যখন আবার নেগেটিভ প্রান্তের দিকে আসবে, অর্থাৎ এই ভোল্টমিটার তখন তার বাধা হয়ে দাঁড়াবে, অর্থাৎ এর মধ্য দিয়ে এর পথটা ওপেন হিসেবে তাকে বিবেচনা করাবে, অর্থাৎ সে আর সম্পূর্ণ পথ হবে না, এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে না। কারণ কি? এখানে বাধা অনেক বেশি, যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে না। তখন কি সার্কিটটা ঠিক থাকবে? সার্কিট কি চলবে? সার্কিটটা কিন্তু আর চলবে না। আমরা কিন্তু এটা চেয়েছিলাম, এটা আমরা চাইনি।
এই কারণে আমাদের যে লোডের আমরা ভোল্টেজ পরিমাপ করব, ওই লোডকে আমরা কি করব, লোডের প্যারালালে আমরা ভোল্টমিটার সংযোগ করব। তাহলে দেখা যাবে, আমরা জানি কি প্যারালালে ভোল্টেজ সমান থাকে, তাহলে আমাদের ঠিক ওই ভোল্টেজটাই আমাদের ভোল্টমিটার পরিমাপ করবে। এবং ভোল্টমিটারের মধ্যে দিয়ে যেহেতু কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে আমাদের ওইটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আসি আমরা যে অ্যামিটার কি। আমরা জানি, অনেকেই জানি যে অ্যামিটার দিয়ে আমরা কি কারেন্ট পরিমাপ করে থাকি, অ্যামিটার দিয়ে কারেন্ট পরিমাপ করে থাকি। এখন এই যে অ্যামিটার দিয়ে কারেন্ট পরিমাপ করে থাকি, এখন অ্যামিটারকে তাহলে আমরা কিভাবে সংযোগ করব? আমরা জানি অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রায় শূন্য, প্রায় শূন্য। অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রায় শূন্য, মানে খুবই কম। তাহলে এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক কম মানে কি, যেখানে কোনো বাধা নেই। বাধা নেই কোথায়? আমরা রেজিস্ট্যান্স অর্থ বুঝি যে রেজিস্ট্যান্স হলো কারেন্ট প্রবাহের বাধা। এখন যেখানে কোনো বাধা নেই সেখানে কি শর্ট সার্কিট। বাধা নেই মানে কোনো লোড নেই, শর্ট সার্কিট। তাহলে যদি আমরা কোনো কারণে আমরা কিভাবে সংযোগ করবো এখানে বলতো, অ্যামিটারকে প্রথমে অ্যামিটার এইভাবে সংযোগ করব। তাহলে আমরা সিরিজে, আমরা যেহেতু এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কম, অনেক কম, তাহলে শর্ট সার্কিট। তাহলে এই লোডে যে সার্কিটে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, আমরা পুরো কারেন্টই পাবো, এই অ্যামিটার দ্বারা মেজার করতে পারবো। এখন যদি কোনো কারণে আমরা ভুল করে একে আমরা প্যারালালে সংযোগ করি, তাহলে কি হবে একটু দেখি। প্যারালালে সংযোগ করি, ধরে নিলাম যে এখানে এই সার্কিটে এখানে কত, এখানে কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো কারেন্ট এখান দিয়ে সোর্স হয়ে এখানে আসার পরে যখন দেখবে যে তার পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে নেগেটিভ প্রান্তে ফেরত আসার জন্য তার সামনে পথ কয়টা বলতো? একটি, দুইটি। অর্থাৎ অ্যামিটার কিন্তু তার প্যারালালে সংযোগ করার কারণে অ্যামিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু কম, তাহলে এটা কি কিসের মতো আচরণ করবে? শর্টের মতো আচরণ করবে। এটা যদি শর্টের মতো আচরণ করে, আমরা জানি কি কারেন্টের একটা বৈশিষ্ট্য, সেটি হলো যে সে সবসময় সহজ পথ দিয়ে আসে, তো সবসময় সহজ পথ দিয়ে যেতে চায়। তাহলে কি হবে, এই কারেন্টটা এই লোড টুর মধ্য দিয়ে আর না প্রবাহিত হয়ে সম্পূর্ণ কারেন্টটাই কি হবে, এই যে অ্যামিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে। তাহলে এই লোডটা আর তখন আর চলবে না, শর্ট হয়ে যাবে। আমরা কি এটা চেয়েছিলাম? এটা তো আমরা চাই না। আমরা চাই যে এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটাই জানতে। এই কারণে অ্যামিটারকে কখনোই প্যারালালে সংযোগ করা যাবে না, অ্যামিটারকে কখনোই প্যারালালে সংযোগ করা যাবে না, তাহলে আমাদের মান দেখাবে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অ্যামিটারের এটা এটা এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমন হবে? প্রায় শূন্য। এখন আসবো আমরা যে পরিবাহীর রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হলো যে যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কোন পদার্থ কোন পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহে বাধা তৈরি হয়, যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কোন পরিবাহীর মধ্যে দিয়ে পরিবাহীর মধ্যে দিয়ে বাধার সৃষ্টি হয়, সেই ধর্ম বা বৈশিষ্ট্য কি বলি আমরা? রেজিস্ট্যান্স। এখন এই রেজিস্ট্যান্সকে আমরা সংক্ষেপে আর দিয়ে লিখি, এবং এর একক হলো ওহম। একক হলো ওহম। একে আমরা এই প্রতীকের সাহায্যে প্রকাশ করে থাকি। এর একক কি? ওহম। এরপরে আসি যে এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আলোচনা করব, সেটি হলো ওহমস ল। ওহমস ল, ওহমস ল বলতেছে যে ওহমস বলতেছে যে ওহমসের সূত্র অনুসারে যে একটি রেজিস্টরের আড়াআড়ি ভোল্টেজ হবে, অর্থাৎ
আমরা এইভাবে বলতে পারি যে কোন পদার্থের মধ্যকার নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং এর এর মধ্যে রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক। তাহলে আমরা ওহমস ল বলতে পারি ওহমস ল কি বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তে এবং রোধের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক একই কথা বলে উল্টানুপাতিক। তাহলে এই যে ওহমস ল এর সূত্র অনুসারে তাহলে আমরা কি বলতে পারি, ধরে নিলাম এটি একটি পরিবাহী এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, আমরা কারেন্ট কি আই দ্বারা প্রকাশ করি, তাহলে কারেন্ট আই হলে ধরে নিলাম এই প্রান্তের ভোল্টেজ ভিএ, এই প্রান্তের ভোল্টেজ ভিবি। তাহলে ওহমস ল অনুযায়ী এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আই হবে দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, মানে ভিএ মাইনাস ভিবি, তাহলে আমরা ভিএ মাইনাস ভিবি বিয়োগ করলে তো আমরা একটা ভোল্টেজই পাবো, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি যে ভি সমানুপাতিক আই, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে যে রোধের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে আচ্ছা, তাহলে আমরা জানি কি যে এই সমানুপাতিক তোলার জন্য আমাদের একটি ধ্রুবক ব্যবহার করতে হবে। এই সমানুপাতিক তোলার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটি ধ্রুবক ব্যবহার করতে হবে। এমন একটি ধ্রুবক ব্যবহার করব যে ধ্রুবকটা নিয়ে আসব এবং ওইটা আনার পরে যে রোধের যে ব্যস্তানুপাত, অর্থাৎ এই যে ওহমসের যে ল, এই লর নিয়মটা যেন বজায় থাকে। অর্থাৎ সেই ধ্রুবক যখন আমি আবার কারেন্টের সাথে ডেফিনিশন করব তখন যেন এই একে অপরের বিপরীত হয় ওহমস ল অনুযায়ী। তাহলে আমরা ধ্রুবক হিসেবে আমরা আনতে পারি রেজিস্ট্যান্স, অর্থাৎ অর্থাৎ এই যে রেজিস্ট্যান্সের মান, একটি রেজিস্টর যখন ডিজাইন করা হয় রেজিস্টরের মান কিন্তু ফিক্সড রাখা হয়। তাহলে এটার মান ধ্রুবক, রেজিস্টরের মান ফিক্সড রাখা হয়, অর্থাৎ যে রেজিস্টর যেইভাবে যেই মানে ডিজাইন করা হয় ওই রেজিস্টরের মান ওইটাই থাকবে, ওটাতে একটা ধ্রুবকের মতো আচরণ করবে। তাহলে ওইটাই আমরা ধ্রুবক হিসেবে আমরা ধরে নিতে পারি d = i * r। যখন আমরা r নিয়ে আসবো তখন সমানুপাতিক চলে যাবে। তাহলে দেখো তো এরকম হলো কিনা যে কারেন্ট ওহমস ল অনুযায়ী বলতেছে কি কারেন্টের সমানুপাতিক, সেটাও ঠিক আছে। রোধের ব্যস্তানুপাতিক, কারেন্টের রোধের ব্যস্তানুপাতিক, দেখো তো I = V / R, ঠিক আছে? তাহলে মিলছে, ব্যস্তানুপাতিক একে অপরের উল্টা, এটাই তো হওয়ার কথা। এরপরে আসি আমরা এই যে ওহমস ল, ওহমস ল এর কিছু সীমাবদ্ধতা আছে, এটা কি ভেরি ইম্পর্টেন্ট। এই সীমাবদ্ধতা জানা তো আমাদের জরুরি এবং মনে রাখবে। হ্যাঁ, এই ওহমস ল ডিসি সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য, এসি সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য না। এসি সার্কিটের ক্ষেত্রে এটি প্রযোজ্য না এবং
এটি আমরা প্রথমেই বলছি যে তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে, তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে। তাহলে কোনো কারণে যদি তাপমাত্রা পরিবর্তন হয় তাহলে কিন্তু এই ওহমস ল প্রযোজ্য হবে না। এক নম্বর কি, যে এটি ডিসি সার্কিটে প্রযোজ্য, এসি ক্ষেত্রে বা জটিল সার্কিটের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এবং দুই নম্বর কি, যে তাপমাত্রা পরিবর্তন হলে এটি প্রযোজ্য হবে না, অর্থাৎ তাপমাত্রা ফিক্সড থাকতে হবে। আচ্ছা, তিন নম্বর আমরা বলতে বলতে পারি যে ইলেকট্রনিক্স মানে ইলেকট্রনিক সার্কিটে, যেমন সেমিকন্ডাক্টর বলো, সেমিকন্ডাক্টর সার্কিটে সিলিকন বা এরকম, যে ইলেকট্রনিক সার্কিটে এটি প্রযোজ্য নয়। ঠিক আছে, এখন আসি আমরা এরপরে তোমাদের আমি সার্কিট নিয়ে আলোচনা শুরু করব, এবং এখান থেকে তোমাদের মূল বেসিক খুব ভালোভাবে বিল্ড আপ করা তোমাদের উচিত। যে সার্কিট কি, সার্কিট কত প্রকার, এবং সার্কিট বৈশিষ্ট্যগুলো কি কি, এইগুলো জানা জরুরি। যখন আমরা ম্যাথ করব, টাইপ ওয়াইজ যখন ম্যাথ করব, তখন এই সার্কিটের বৈশিষ্ট্যগুলো আমাদের ম্যাথ করার সময় কাজে লাগবে। সো এখন থেকে সবাই একটু ভালোভাবে মনোযোগ দাও, ঠিক আছে? তা আমরা সার্কিট কাকে বলি, সার্কিট বা বর্তনী যাকে বলে, সার্কিট বা বর্তনী যাকে বলে, সার্কিট হলো কোন কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে আমরা সার্কিট বলবো, কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকেই সার্কিট বলবো। ঠিক আছে, তাহলে সার্কিট বা বর্তনী আমি ডেফিনিশনটা লিখে দেই। সার্কিট বা বর্তনী, যাকে বাংলায় বলে বর্তনী। কারেন্ট চলাচলে সম্পূর্ণ পথকেই সার্কিট বলে, কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। সার্কিট প্রধানত প্রধানত তিন প্রকার, সার্কিট প্রধানত তিন প্রকার। এক নম্বর কি, এক নম্বর হলো সিরিজ সার্কিট, দুই নম্বর হলো প্যারালাল সার্কিট, তিন নম্বর হলো সিরিজ প্যারালাল মিক্সড আরেকটা সার্কিট। অর্থাৎ যেখানে সিরিজের বৈশিষ্ট্য থাকবে এবং প্যারালালের বৈশিষ্ট্য থাকবে, সিরিজ প্যারালাল উভয়বার মিক্সড করা থাকবে। তাহলে আমরা সার্কিট প্রধানত কত প্রকার বলতে পারি? এক নম্বর হলো সিরিজ সার্কিট, দুই নাম্বার হলো প্যারালাল সার্কিট, তিন নাম্বার হলো মিক্স সার্কিট, যাকে বলি আমরা সিরিজ এন্ড প্যারালাল। একেই বলি আমরা মিক্স সার্কিট। এখন আসি যে সিরিজ সার্কিট কি। আমরা প্রত্যেকটা সার্কিট আমরা এখন ডেফিনেশন সহকারে এদের যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং এটা আমাদের মনে রাখা খুবই জরুরি। তাহলে প্রথমেই আসি আমরা সিরিজ সার্কিট। এক নাম্বার বলি সিরিজ সার্কিট। আমি সবসময় বলি, তোমরা পড়ে এসেছো 9-10-এ, যারা সায়েন্সে ছিলে তারা পড়ে এসেছো যে শ্রেণী বর্তনী বলতে একটা কথা তোমরা অবশ্যই জানো। সেই শ্রেণী বর্তনী এখন তোমাদের বলতে হয় সিরিজ সার্কিট। শ্রেণী বর্তনীটা এখন বলতে হয় সিরিজ সার্কিট। সিরিজ অর্থাৎ সিরিজ সার্কিট আর শ্রেণী বর্তনী কিন্তু একই কথা। তাহলে আমরা বলতে পারি সিরিজ সার্কিট হলো যেই সার্কিটে কারেন্ট চলাচলে একটি মাত্র পথ থাকবে, অর্থাৎ যেই সার্কিটে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকবে সেই সার্কিটকে আমরা কি বলবো? সিরিজ সার্কিট। ডেফিনিশনটা একটু লিখে নাও, আমি লিখে দিচ্ছি। পথ থাকবে সেই
সার্কিটকে বলা হয় কি সার্কিট? সিরিজ সার্কিট। আমরা একটি সিরিজ সার্কিট অঙ্কন করে দেখি তো। আমরা একটি সিরিজ সার্কিট অঙ্কন করে দেখি, তাহলে সিরিজ সার্কিট কেমন হবে। ধরে নিলাম এটা R1 R2 R3, এর RRE ভোল্টেজ V1, এর RRE ভোল্টেজ V2, এর RRE ভোল্টেজ V3। আচ্ছা, দেখো ভোল্টেজ, তাহলে আমরা সংজ্ঞা অনুযায়ী যে সার্কিটে কারেন্ট চলাচলের পথ চলাচলের একটি মাত্র পথ থাকবে সেই সার্কিটকে বলা হয় সিরিজ সার্কিট। এখন দেখো তো যে এই যে এইখানে এই সোর্স কর্তৃক যে কারেন্টটা বের হবে, সেই কারেন্ট এবং নেগেটিভ প্রান্তে আসার জন্য তার সামনে কয়টা মাত্র পথ বিদ্যমান? একটি মাত্র পথ বিদ্যমান। দেখো তো এখান থেকে একটি মাত্র পথ হয়েই কেবল সে নেগেটিভ প্রান্তে ফেরত আসতে পারে। তাহলে এই সার্কিটটাকে বলবো আমরা কি? সিরিজ সার্কিট। এখন সিরিজ সার্কিটের আমরা কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো যে এই সিরিজ সার্কিটটা কেমন আচরণ করে এবং কি হয়। এই সিরিজ সার্কিটে আমরা জানি যে এক নাম্বার বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে সিরিজ সার্কিটের কারেন্ট সমান থাকে। যেহেতু কারেন্ট চলাচলের একটি মাত্রই পথ থাকে, তাহলে ওই সার্কিটের সম্পূর্ণ পথ জুড়ে কারেন্ট সমান থাকবে। কারেন্ট সমান থাকবে অর্থাৎ কোথাও যেহেতু ভাগ হচ্ছে না, তাহলে কারেন্ট সমান থাকবে। তাহলে আমরা এক নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে সকল পথ বা নোডে কারেন্ট সরবরাহ মোট কারেন্টের সমান। মোট কারেন্টের সমান। এবং তাহলে আমরা কি বলতে পারি? আই টোটাল কারেন্ট যদি আই হয়, সার্কিটের টোটাল কারেন্ট আই হয়, তাহলে এইটার মধ্যে দিয়ে কারেন্ট যে কারেন্ট যাবে I1, ধরে নিলাম I2, ধরে নিলাম I3। কিন্তু আমরা তো জানি সকল কারেন্ট সমান, তাহলে আমরা বলতে পারি মোট কারেন্ট I ইকুয়াল টু I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3। সেম ভাবে এখন আমরা আসবো দুই নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য আমরা লিখতে যাই, লিখি যে দুই নম্বর বৈশিষ্ট্য কি হবে? যে সার্কিটের সরবরাহকৃত ভোল্টেজের মান, সরবরাহকৃত ভোল্টেজ ওই সার্কিটের সকল লোডের আরআরইতে যে ভোল্টেজ ড্রপ গুলো হবে তাদের যোগফলের সমান। তাদের যোগফলের সমান। তাহলে সঙ্গে আমরা কি বললাম? যে এই সার্কিটের টোটাল ভোল্টেজ যদি ভি হয়, টোটাল ভোল্টেজ যদি ভি হয়, তাহলে ওই সার্কিটের সকল লোডের ড্রপের যোগফলের সমান হবে সেই সরবরাহ ভোল্টেজ। তাহলে ইকুয়াল টু কি হবে? V1 প্লাস V2 প্লাস V3। V1 প্লাস V2 প্লাস V3 এটা। তাহলে আমরা কি বুঝলাম? যে সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকলেও ভোল্টেজটা কিন্তু বিভাগ হয়ে যায়। অর্থাৎ R1 এ যে ভোল্টেজ ড্রপ হবে, V2 এর ভোল্টেজ ড্রপ এক হবে না এবং V3 এর ভোল্টেজটাও এক হবে না। আচ্ছা, তাদের সবগুলোর যোগফল আবার এই সরবরাহিত ভোল্টেজ ড্রপের মানে ভোল্টেজের সমান হবে। এবং তিন নাম্বার বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এই সেম এখান থেকে আমরা তৈরি করব যে এর রেজিস্ট্যান্স গুলো আমরা যদি বলি যে সিরিজ সার্কিটের মোট রেজিস্ট্যান্সের মান কেমন হবে। আমরা বলবো যে এই সিরিজ সার্কিটে মোট রেজিস্ট্যান্সের মান কেমন হবে। তাহলে আমরা কিভাবে বলতে পারি? কিভাবে দেখি আমরা ক্যালকুলেশন করি। যে আমরা তো জানি ভি ইকুয়াল টু কত? V1 প্লাস V2 প্লাস কি V3। তাহলে দেখো তো যে আমরা একটা ওহমস ল পড়েছিলাম। ওহমস লতে আমরা কি জেনেছিলাম? যে ভি ইকুয়াল টু কি? IR। ভি ইকুয়াল টু IR। এখন এইটা যেহেতু সার্কিটের টোটাল ভোল্টেজ, এই টোটাল ভোল্টেজটা আমরা কি বলবো? যে IT ইনটু RT।
আমরা টোটাল ভোল্টেজ কিভাবে বের করতে পারি, যে সার্কিটের সকল রেজিস্ট্যান্সের মান গুণন সার্কিটের টোটাল কারেন্ট, যদি আমরা গুণন করি তবে তো আমরা সার্কিটের টোটাল ভোল্টেজ পাবো। তাহলে এখানে আইটি ইনটু আরটি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে আই ভি ওয়ান যদি আমরা লিখি তাহলে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত, আই ওয়ান ইনটু আর ওয়ান প্লাস কি বলতে পারি আই টু ইনটু আর টু প্লাস কি বলতে পারি আই থ্রি ইনটু আর থ্রি। তাহলে দেখো আমরা যদি কি তাহলে যে সিরিজ সার্কিটে কারেন্ট যেহেতু সমান, তাহলে এরপরে আমরা লিখতে পারি যে আই ইন্টু আর টি ইকুয়াল টু আই ওয়ান এর পরিবর্তে আই লিখতে পারি ইন্টু আর ওয়ান প্লাস আই ইন্টু আর টু প্লাস আই ইন্টু আর থ্রি। তাহলে এখানে সকল এখানে আই এখানে থাকলো, আর টি এখানে আই কমন নিয়ে কি থাকে ভিতরে থাকে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এখানে আই আই বাদ দিলে তাহলে আর টি অর্থাৎ আর টি মানে ইকুইভ্যালেন্ট বলো এবং সমতুল্য বলো এবং টোটাল রেজিস্ট্যান্স বলো একই কথা। তাহলে এখানে আমরা বলতে পারি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে দেখো তো যে এখানে কি হয় যে টোটাল রেজিস্ট্যান্স হবে ওই সার্কিটের সকল রেজিস্ট্যান্সের বা লোডের যোগফলের সমান, লোডের রেজিস্ট্যান্সের যোগফলের সমান, এটাই হবে সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে আমরা 1 নম্বর বৈশিষ্ট্য পেলাম, 2 নম্বর বৈশিষ্ট্য পেলাম, 3 নম্বর বৈশিষ্ট্য পেলাম। মূলত আমাদের 3টা বৈশিষ্ট্য খুব ভালোভাবে মনে রাখলে হবে। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আমরা যে বাসাবাড়িতে যে সার্কিটটা ব্যবহার করি এটা হলো প্যারালাল সার্কিট। এখন কেন প্যারালাল সার্কিট সেটা আমরা প্যারালাল সার্কিট যখন আলোচনা করব সেটা তখন আমরা বুঝে যাব। আপাতত আমরা এটা মনে রাখি যে সিরিজ সার্কিট, তাহলে দেখো তো একটু বৈশিষ্ট্য দেখো, 2-3টা বৈশিষ্ট্য পেলাম। এখন আরো 2টা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে সিরিজ সার্কিটের কোনো একটি লোড যদি নষ্ট হয়ে যায়, কোনো একটি লোড যদি নষ্ট হয়ে যায়, ধরে নাও যে আর ওয়ান কোনো কারণে নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে যাওয়ার মানে কি বা ছিঁড়ে গেল, নষ্ট হয়ে যাওয়া মানে ওখানে আর কোনো কারেন্ট প্রবাহিত হতে পারবে না বা ছিঁড়ে গেল। ছিঁড়ে গেলে দেখো এই পথটা কিন্তু পুরোটাই কিন্তু তখন ওপেন হয়ে যাবে, অর্থাৎ কারেন্ট চলাচলের একটাই পথ। কারণ কোন জায়গায় যদি ছিঁড়ে যায় তখন কি হবে, ওই কারেন্ট কি আর সেই নেগেটিভ প্রান্তে ফেরত আসতে পারবে, সে তার পথটা কি আর সম্পূর্ণ হবে, হবে না। তাহলে কিন্তু একটি লোড বন্ধ হয়ে গেলে বাকি সকল লোড কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, মানে একটি লোড যদি বন্ধ হয়ে যায় বাকি সকল লোড বন্ধ হয়ে যাবে। এবং আমরা কিন্তু একটি কন্ট্রোলার বা একটি সুইচ দিয়ে আমরা বাকি সকলকে নিয়ন্ত্রণ করতে পারি। একটি সুইচ দিয়ে আমরা সকল লোডকে আমরা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, আরো 2টা বৈশিষ্ট্য আমরা বলে দিলাম, যদিও ওটা তোমরা মনে রাখলেই হবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে 3টা বৈশিষ্ট্য এটা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এরপরে আসি আমরা প্যারালাল সার্কিট। তাহলে আমরা সেম ডেফিনিশন থেকে এখন আমরা তার বিপরীত বলতে পারি যে যেই সার্কিটে কারেন্ট চলাচলে 2 বা ততোধিক পথ থাকে, যেই সার্কিটে কারেন্ট চলাচলে 2 বা ততোধিক পথ থাকবে সেই সার্কিটকে আমরা কি বলবো, প্যারালাল সার্কিট। যেই সার্কিটে সার্কিটে কারেন্ট চলাচলে 2 বা বলে প্যারালাল সার্কিট।
প্যারালাল সার্কিট। এখন তাহলে আমরা এখন প্যারালাল সার্কিট একটি অঙ্কন করি, একটা প্যারালাল সার্কিট দেখি। আচ্ছা, প্যারালাল সার্কিট এরকম হবে যে সার্কিটে এটা যদি টোটাল কারেন্ট হয় আইটি, এই টোটাল কারেন্ট বিভিন্ন পথে সে বিভক্ত হয়ে যাবে, বিভিন্ন পথে সে বিভক্ত হয়ে যাবে। এখন এই যে বিভক্ত হলো, এই বিভক্ত, আচ্ছা আমরা এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। বৈশিষ্ট্য আলোচনা করার সাথে সব কথাগুলো চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো লিখি। এক নম্বর বৈশিষ্ট্য কি হবে, যে সার্কিটে টোটাল কারেন্ট বা সম্পূর্ণ কারেন্ট, মোট কারেন্ট প্রত্যেকটা লোডের প্রবাহিত কারেন্টের বীজগাণিতিক যোগফলের সমান হবে, বীজগাণিতিক যোগফলের সমান হবে। অর্থাৎ কি বলতে পারি, সার্কিটের টোটাল কারেন্ট আইটি ইকুয়াল টু কি হবে, I1 প্লাস I2 প্লাস I3। অর্থাৎ কারেন্ট, এখানে টোটাল কারেন্ট এসে এই পথ যাবে, এই পথে কিছু যাবে I1, এই পথে যাবে কিছু I2, এবং এই পথে যাবে কিছু I3, এবং তারা আবার সবগুলো মিলে একসাথে যোগ হয়ে আবার এখানে ঠিক আইটি পরিমাণ কারেন্ট আবার সে নেগেটিভ প্রান্তে ফেরত আসবে। ঠিক আছে, তাহলে এটা আমরা এক নম্বর বৈশিষ্ট্য পেয়ে গেলাম। দুই নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে প্যারালাল সার্কিটে সকল লোডে ভোল্টেজ সমান। অর্থাৎ প্যারালাল সার্কিটে সরবরাহ যে ভোল্টেজটা থাকবে, এই সরবরাহ ভোল্টেজ এবং সকল লোডের ভোল্টেজ একই থাকবে, অর্থাৎ সরবরাহ ভোল্টেজের সমান হবে, অর্থাৎ প্যারালালে ভোল্টেজ সমান থাকে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ভোল্টেজ, এইখানকার ভোল্টেজ যদি V1 হয়, এই লোডের ভোল্টেজ যদি V2 হয়, এবং এই লোডের ভোল্টেজ যদি V3 হয়, তাহলে এই সার্কিটের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বলতে পারি যে V equal to V1 equal to V2 equal to V3। তাহলে এরপরে আমরা তিন নম্বর বৈশিষ্ট্য দেখব। তিন নম্বর বৈশিষ্ট্য হলো যে আমরা প্রথম ডেফিনিশন থেকে, প্রথম বৈশিষ্ট্য থেকে আমরা দেখি। প্রথম বৈশিষ্ট্য কি ছিল, যে সার্কিটের টোটাল কারেন্ট ইকুয়াল টু কি হবে, সকল কারেন্টের যোগফলের সমান। তাহলে I1 প্লাস I2 প্লাস I3। এখন এদের যে টোটাল কারেন্ট এবং সম্পূর্ণ সকল কারেন্টের যোগফলের সমান, তাহলে এখান থেকে আমরা জানি কি I ইকুয়াল টু কি V ডিভাইডেড R। এখন সার্কিটের যদি টোটাল কারেন্ট হয়, তাহলে টোটাল ভোল্টেজ ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্স, তাহলে টোটাল ভোল্টেজ VT ধরে নিলাম, বা সাপ্লাই ভোল্টেজ V ধরে নিলাম, সেটা বড় হাতের V ডিভাইডেড RT ইকুয়াল টু I1 বলতে পারি কি আমরা, যে এই পথের ভোল্টেজ, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ V1 ডিভাইডেড কি R1, প্লাস I2 কে বলতে পারি যে এর ভোল্টেজ V2 ডিভাইডেড এর রেজিস্ট্যান্সের মান R2, প্লাস I3 কে বলতে পারি যে এই ভোল্টেজ কি V3 ডিভাইডেড কি এখানে R3। এখন এইটার ক্যালকুলেশন আমরা একটু সাইডে করি। আচ্ছা, তাহলে আমরা টোটাল ভোল্টেজ V ধরলাম, V ডিভাইডেড RT ইকুয়াল টু, আমরা জানি কি যে প্যারালালে ভোল্টেজ সমান থাকে, তাহলে V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু V3 আমরা লিখতে পারি যে এখানে V ডিভাইডেড R1 প্লাস V ডিভাইডেড R2 প্লাস V ডিভাইডেড R3।
তাহলে 1 ডিভাইডেড RT ইকুয়াল টু 1 ডিভাইডেড R1 প্লাস 1 ডিভাইডেড R2 প্লাস 1 ডিভাইডেড R3। এখন আমরা তো 1 ডিভাইডেড RT এর মান বের করব না, আমরা বের করব কি শুধু RT এর মান। এখন শুধু যদি RT বের করতে চাই, আগে আমরা এই পাশে লসাগু করি। RT ইকুয়াল টু লসাগু করলে কি হবে, R1 R2 R3। উপরে কি হবে, উপরে যাবে R2 R3 প্লাস R1 R3 প্লাস R1 R2। তাহলে এটা আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি যে R1 R2 প্লাস R2 R3 প্লাস R1 R3 ডিভাইডেড কত, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R3। এটা আমরা এভাবে ক্যালকুলেশন না করে এভাবে করতে পারি যে 1 ডিভাইডেড RT এটা RT ইনভার্স 1 ইকুয়াল টু R1 ইনভার্স 1 প্লাস R2 ইনভার্স 1 প্লাস R3 ইনভার্স 1। আচ্ছা, এখন যদি এখান থেকে শুধু RT বের করতে চাই, সুতরাং এখানে আমি সাইডে লিখে দেই RT ইকুয়াল টু কি হবে, R1 ইনভার্স 1 প্লাস R2। তোমরা একদম এইভাবে ক্যালকুলেশন করলে হবে, সমতুল্য রেজিস্ট্যান্স এভাবে বের করতে করলে হবে। আর তোমরা বৈশিষ্ট্য যখন লিখবে তখন এই এতটুকু লিখলেই হবে, বৈশিষ্ট্য যখন লিখবে তখন এতটুকু লিখলেই হবে। এখন তোমাদের আমি এখান থেকে একদম ফর্মুলা নিয়ে চলে আসতেছি, যে যেই ফর্মুলা অ্যাপ্লাই করলে মানে ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে বের করতে পারবে। থার্ড সেকেন্ড ব্র্যাকেট ইনভার্স 1, এই ইনভার্স 1টা ওই পাশে ইনভার্স 1 হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা RT মান মানে টোটাল রেজিস্ট্যান্স আমরা বের করতে পারবো। এই হলো তিনটা বৈশিষ্ট্য। এখন যে দুইটা আরো বৈশিষ্ট্য দুইটা যে আছে আমরা সিরিজের থেকে অ্যাড করেছিলাম, ঠিকভাবে এটা তো দুইটা অ্যাড করা যায়, কিন্তু আমরা ওটা মনে রাখবো এভাবে যে দেখো ভোল্টেজ সমান, ভোল্টেজ তাহলে প্রতিটি লোডে সমান। তো এই লোডে দেখা যায় যে প্রত্যেকটা লোডকে আলাদাভাবে কন্ট্রোল করা যায়, প্রত্যেকটা লোডকে আলাদাভাবে কন্ট্রোল করা যায়। কি করি আমরা বাসা বাড়িতে কি প্রত্যেকটা লোডকে আলাদাভাবে কন্ট্রোল করি না, যে ফ্যানের জন্য একটা সুইচ, লাইটের জন্য আরেকটা সুইচ, মানে প্রত্যেকটা লোডকে আলাদাভাবে কন্ট্রোল করা যায়। এবং যদি কোনো লোড নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় বা কোথাও কোনো সমস্যা হয়, তাহলে অন্য কোনো লোডের উপর কিন্তু কোনো কোনো লোড যে বন্ধ হয়ে যায় সেটা কিন্তু হয় না। অর্থাৎ ধরো তোমার লাইট নষ্ট হয়েছে বা লাইটের তার কোথাও ছিঁড়ে গেছে, সে কারণে যে তোমার ফ্যান বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু না। তার মানে প্রত্যেকটা লোড, একটা লোড যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি লোড কিন্তু চলমান থাকে, বাকি লোডগুলো ঠিক থাকে। একটি লোড বিচ্ছিন্ন হলে বাকি লোডগুলো ঠিক থাকে, ঠিক আছে। তাহলে এই দুইটা বৈশিষ্ট্য তোমরা মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু মেইন যে দুইটা তিনটা বৈশিষ্ট্য, এই তিনটা বৈশিষ্ট্য তোমরা অবশ্যই মনে রাখবে, ম্যাথ করতে গিয়ে কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন আমরা খুবই ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আমরা জানবো, ফর্মুলা আমরা জানবো। সেটি হলো কারেন্ট ডিভাইডেড রুল এবং আমরা জানবো। তারপরে কি জানবো, ভোল্টেজ ডিভাইডেড রুল এবং আমরা তারপরে আরো এই দুটো জানার পরে আমরা মোটামুটি আর কিছু তথ্য জেনে তারপরে আমরা কি ম্যাথ করা শুরু করে দেব। তারপরে আমরা ম্যাথ টাইমে চলে যাব, তারপরে টাইপ অনুযায়ী আমরা ম্যাথ করা শুরু করে দেব। তাহলে আমরা এখন জানি ভোল্টেজ বা কারেন্ট ডিভাইডেড রুল কি।
লিখে নাও যে কারেন্ট ডিভাইডেড রুল। কারেন্ট ডিভাইডেড রুল। তাহলে আমরা 1 নাম্বার লিখি ফর ট্রু ব্রাঞ্চ। ট্রু ব্রাঞ্চ কেমন হবে? এরকম যে আচ্ছা, যদি তোমাকে বলা হয়, আমরা সিরিজ সার্কিটে তো বলতে পারি যে সকল লোডের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট সমান, সাপ্লাই কারেন্টের সমান। কিন্তু এখন তোমাকে যদি বলা হয় যে এই যে সার্কিটে এখানে হলো টোটাল কারেন্ট, তোমাকে যদি বলা হয় যে R2 এর মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে তুমি কিভাবে বের করবে? আমরা তো জানি প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়। তোমাকে যদি বলা হয় I2 মান কত, অর্থাৎ লোড রেজিস্ট্যান্সের R2 এর মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটার মান কত, তাহলে আমরা এটা লিখতে পারি। আগে তোমরা ফর্মুলাটা লিখে নাও, তারপরে বুঝাচ্ছি। I2 ইকুয়াল টু লিখতে পারি IT গুণন R1 ডিভাইডেড R1 প্লাস R2। অর্থাৎ যদি কোনো শাখার কারেন্ট আমরা বের করতে চাই, তাহলে ওই শাখা ইকুয়াল টু ওই শাখার সাথে কারেন্ট ভাগ হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে যে মোট কারেন্ট ছিল সেই মোট কারেন্ট। অর্থাৎ এই দুই শাখা কিন্তু একে অপরের সাথে কারেন্ট ভাগ করে নিচ্ছে। ভাগ করে নেওয়ার পূর্ব মুহূর্তে কি কারেন্ট ছিল? টোটাল কারেন্ট এই আইটি। ঠিক আছে, এটি এই সার্কিটের এই আইটি ছিল, এদের ভাগ হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তের মোট কারেন্ট। সেই মোট কারেন্ট গুণন যার সাথে সে ভাগ করে নিচ্ছে, কার সাথে ভাগ করে নিচ্ছে দেখো তো। কারেন্ট ভাগ হচ্ছে এই R2, ভাগ নিচ্ছে কে? এই R1। তাহলে এর এর সাথে কে এ কি বিরোধিতা করতেছে, তাহলে এর কি বিপরীত কে? এ। তাহলে আইটি গুণন R1 অর্থাৎ বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আমরা কি বুঝলাম যে I2 ইকুয়াল টু অর্থাৎ ওই শাখার কারেন্ট ইকুয়াল টু মোট কারেন্ট গুণন বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল। ঠিক আছে, এটা কি ফর ট্রু ব্রাঞ্চ, ফর ট্রু ব্রাঞ্চ। তাহলে আমরা একটু ফর্মুলাটা লিখে নেই। ব্রাঞ্চ কারেন্ট ইকুয়াল টু হবে টোটাল কারেন্ট গুণন অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স ডিভাইডেড বাংলা যদি আমরা লিখি তাহলে কি হবে? শাখা কারেন্ট ইকুয়াল টু মোট কারেন্ট
বলুন বিপরীত শাখার রেজিস্ট্যান্স রোধ ডিভাইডেড উভয় শাখার রোধের যোগফল। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আই টু আমরা ফর্মুলা জানলাম, তাহলে আই ওয়ান কি হবে? আই ওয়ান আমরা কি লিখতে পারি যে আই ওয়ান গুণন টোটাল কারেন্ট কোনটা আইটি গুণন বিপরীত এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স কে আর টু, এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স কে আর টু, হ্যাঁ আর টু ডিভাইডেড নিচের ফর্মুলাটা কি যে উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে আর ওয়ান প্লাস আর টু। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আমরা ফর থ্রি ব্রাঞ্চেস, অর্থাৎ এটা তো দুইটা শাখা ছিল, যখন এরকম আরেকটি শাখা থাকবে যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত ধরলাম আই থ্রি, তাহলে তোমাকে যদি বলা হয় এখন যদি তোমাকে বলা হয় আই ওয়ান এর মান কত হবে, আই টু এর মান কত হবে, আই থ্রি এর মান কত হবে, বের করতে পারবে? অবশ্যই তোমার কাছে একটু জটিল মনে হচ্ছে, সমস্যা নেই, আমরা শুরু করি এবং তোমাকে আশা করি বোঝানোর পরে তোমার আর কোনো কিছুই কঠিন মনে হবে না। তাহলে এটা কি হবে ফর থ্রি ব্রাঞ্চ, থ্রি ব্রাঞ্চেস। এখন দেখো তাহলে আইটি ইকুয়াল টু কি হবে, দেখো এখন যদি তোমাকে বলি যে আই ওয়ান এর মান কত হবে, অর্থাৎ আই টু এর মান কত হবে, এখন আই ওয়ান এর মান দেখো আমরা ফর্মুলা অনুযায়ী কি জানি যে কোন একটি শাখার কারেন্ট ব্রাঞ্চেস কারেন্ট হবে, ব্রাঞ্চ কারেন্ট হবে যে তাদের মধ্যে ভাগাভাগি হওয়ার পূর্ব মুহূর্তে কি কারেন্ট মোট কারেন্ট ছিল যা সেই মোট কারেন্ট, তাহলে এখানকার মোট কারেন্ট কি হবে আইটি। এই যে তিনটা শাখা কারেন্ট কি হবে, এই আইটি এখানে আসবে, কিছু পরিমাণে কারেন্ট আর ওয়ান এর মধ্যে দিয়ে যাবে যেটাকে বলছি আমরা আই ওয়ান, কিছু পরিমাণে কারেন্ট রেজিস্ট্যান্স আর টু এর মধ্যে দিয়ে যাবে যাকে বলছি আমরা কি আই টু, এবং কিছু পরিমাণে কারেন্ট আর থ্রি এর মধ্যে দিয়ে যাবে যাকে বলতেছি কি আমরা আর আই থ্রি। এই যে সবগুলোর যোগ হয়ে কি আবার সার্কিটে আবার এখানে কি টোটাল কারেন্টই কিন্তু আবার ফেরত আসবে। এখন এই যে ভাগাভাগি হলো, এদের মধ্যে যে ভাগাভাগি হলো, এই ভাগাভাগি হওয়ার পূর্ব মুহূর্তের কারেন্ট কি ছিল, টোটাল কারেন্ট কিন্তু আইটি ছিল, তাহলে যদি আমরা বলি আই ওয়ান কি হবে, আই ওয়ান হবে যে টোটাল কারেন্ট আইটি গুণন, এখন তোমাকে বলি এই যে আই ওয়ান, আই ওয়ান এর বিপরীত শাখা কি হবে, ফর্মুলা অনুযায়ী তো আমরা তাই জানি নাকি যে এর বিপরীত শাখা, এখন এর বিপরীত শাখা বলতে তুমি কি বুঝতেছো, আর টু ধরবে নাকি আই থ্রি ধরবে বলো তো? না, এখন এর বিপরীত শাখা যে এও হবে এও হবে, কিন্তু আমরা দুইটা মিলে আমরা একটা ভাববো, কিভাবে ভাবতে পারি, এই দুটা প্যারালাল আছে তাহলে আমরা প্যারালাল করে দিয়ে একটা হবে, সেই একটা আমরা এর বিপরীত শাখা ধরবো, অর্থাৎ কারেন্ট কিন্তু এর মধ্যে দিয়ে যে কারেন্ট এই টোটাল কারেন্ট এর মধ্যে দিয়ে যাওয়ার কথা ছিল সে কিন্তু শুধুমাত্র এই আই টু ভাগ করে নিচ্ছে না, সেখানে কিন্তু আই থ্রি নিচ্ছে আর আর থ্রি নিচ্ছে, তাহলে এই আর ওয়ান এর বিপরীতে আর টু এবং আর থ্রি কিন্তু উভয় আছে, তাহলে এদেরকে আমরা একটা কনসিডার করবো, একটা যদি কনসিডার করতে চাই তাহলে সিম্পল এদেরকে আমরা প্যারালাল করে দিলে, যেমন আর টু প্যারালাল আর থ্রি, আমরা যদি দুইটা প্যারালাল করলে কিন্তু আমরা একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্ট কি একটা রেজিস্ট্যান্সের মতো, তাহলে সেই আমরা এখানে বিপরীত শাখা লিখতে পারি আর টু গুণন আর থ্রি ডিভাইডেড লিখতে পারি উভয় শাখার রেজিস্ট্যান্সের যোগফল, তাহলে এটা টোটালটা মিলে আমরা একটা ধরেছি, আর মেইন শাখা কোনটা আর ওয়ান প্লাস ধরতে পারি আর টু প্যারালাল আর থ্রি। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে আই টু কি হবে, টোটাল কারেন্ট আইটি গুণন দেখো আই টু যে আর টু রেজিস্ট্যান্স এর সাথে ভাগাভাগি করে নিচ্ছে কে আর ওয়ান এবং আর থ্রি, শুধুমাত্র আর ওয়ান কিন্তু না এবং শুধুমাত্র আর থ্রি কিন্তু না,
এরা দুইজন মিলেই কিন্তু এই R2 কারেন্ট কিন্তু ভাগাভাগি করে নিচ্ছে। ঠিক আছে, R2 কারেন্ট কিন্তু ভাগাভাগি করে নিচ্ছে। তাহলে এই টোটালটা মিলে আমরা একটা রেজাল্ট যদি কল্পনা করি, তাহলে আমরা সেটা কি করব, R1 এবং R3 কে প্যারালাল করলে আমরা একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা একটা ধরে নিলাম, মনে মনে ভাববো তো এটা একটা রেজিস্ট্যান্স। তাহলে R1 প্যারালাল কি হবে, R3 ডিভাইডেড আমরা লিখতে পারি কত, R1 R2 মেইন শাখা কোনটা, R2 প্লাস আমরা লিখতে পারি কি R1 প্যারালাল R3। ঠিক আছে, সেম ভাবে আমরা I3 লিখতে পারি, I3 গুণন R1 প্যারালাল R2 ডিভাইডেড R2, সরি I3 প্লাস R1 প্যারালাল R2। এটা হলো আমাদের তিনটি শাখার কারেন্ট। এই ফর্মুলা অনুযায়ী আমরা তিনটি শাখার কারেন্ট পাবো। এখন আমরা তো জানি যে প্যারালালে কারেন্ট ডিভাইডেড হয়। এখন আমরা আসবো এটা সিরিজ সার্কিটে কি হয়, এবং সিরিজ সার্কিটের ভোল্টেজ গুলো যে ভাগ হয়, এই ভোল্টেজ গুলো আমরা কিভাবে বের করব। তাহলে আমরা এখানে এখানে আসবো আমরা, এখানে দেখি ভোল্টেজ ডিভাইডেড ভোল্টেজ ডিভাইডেড রোধ। সার্কিটটা আমরা অঙ্কন করি, একটা সিরিজ সার্কিট অঙ্কন করি। ভোল্টেজ ডিভাইডেড কোন সার্কিটে হয় বলতো, সিরিজ সার্কিটে হয়। তাহলে সিরিজ সার্কিটে আমরা অঙ্কন করলাম, এটা ধরুন R1 R2 R3, V1 V2 V3 V, এটা সার্কিটের টোটাল ভোল্টেজ। তাহলে তোমাকে যদি বলা হয় যে নিলাম, তোমাকে যদি বলা হয় যে R1 এর অর্থাৎ লোড আর রেজিস্ট্যান্স R1 এর ভোল্টেজ কেমন হবে, এবং রেজিস্ট্যান্স R2 এর ভোল্টেজ কেমন হবে, এবং রেজিস্ট্যান্স R3 ভোল্টেজ কেমন হবে, তুমি তো এটা বলতে পারবে না যে সার্কিটের টোটাল ভোল্টেজের সমান, কারণ আমরা জানি কি সিরিজ সার্কিটের ভোল্টেজ ভাগ হয়ে যায়। মানে আমরা লিখতে পারি ভোল্টেজ ডিভাইডেড রুল অনুযায়ী যে V1 হবে মোট ভোল্টেজ। মোট ভোল্টেজ কি, সার্কিটের মোট ভোল্টেজটাই তো এদের ভোল্টেজ নাকি, মোট ভোল্টেজ V গুণন মোট ভোল্টেজ V গুণন ওই শাখার ওই 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 রেজিস্ট্যান্সের মান। মোট ভোল্টেজ V গুণন ওই রেজিস্ট্যান্স কোন রেজিস্ট্যান্স বলতো, যদি V1 বের করতে চাই তাহলে R1, এবং শাখার সকল রেজিস্ট্যান্সের যোগফল। যেই শাখার রেজিস্ট্যান্সের মান কি ভোল্টেজ, রেজিস্ট্যান্সের ভোল্টেজ আমরা বের করতে চাচ্ছি, সেই শাখায় যেগুলো যে সিরিজে যে রেজিস্ট্যান্স গুলো থাকবে তার সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল, মানে ওদের যোগফল R1 প্লাস R2 প্লাস R3। সেম ভাবে আমরা বলতে পারি V2 ইকুয়াল টু, তাহলে টোটাল ভোল্টেজ V গুণন এই রেজিস্ট্যান্সের মান কত R2 ডিভাইডেড নিচে ফর্মুলা কথা একই কথা থেকে, এবং V3 যদি বলি তাহলে টোটাল ভোল্টেজ V গুণন এখানে কত হবে R3 ডিভাইডেড R1 প্লাস R2 প্লাস R3। এভাবে আমরা তিনটা ভোল্টেজ বের করব। ঠিক আছে, এটা হলো কারেন্ট ডিভাইডেড রুল, এটা হলো ভোল্টেজ ডিভাইডেড রুল। এরপরে আমরা এমন একটি সার্কিট দেখব, যে সার্কিট দেখে আমরা বুঝতে পারবো না যে এটা সিরিজ সার্কিট নাকি প্যারালাল সার্কিট নাকি মিক্স সার্কিট। ঠিক আছে, আমরা একটা সার্কিট দেখব যে এটি দেখে বোঝা যাবে না এটা সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট নাকি মিক্স সার্কিট। তাহলে ওরকম একটা সার্কিট কিভাবে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা সেটা দেখি।